গুনগুনের দৃষ্টিতে অগ্নিশিখা। প্রণয়ের হুমকিতে সে মোটেও ভয় পাচ্ছে না। শেলী চৌধুরী প্রণয়ের হাত ধরে সরানোর চেষ্টা করে বললেন, প্রণয় বাদ দাও, ঝামেলা করো না। প্রণয় সরল না, শেলী চৌধুরীর হাত সরিয়ে দিল। গুনগুনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, মেয়েদের গায়ে আমি হাত তুলি না, অসম্মানও করি না। ঠিক তেমনই আবার মেয়ে মানুষের অতিরিক্ত রাগ, তেজ, অহংকার আমার পছন্দ না। আপনার পছন্দ অপছন্দ নিয়ে ভাবার জন্য তো আর আমার জন্ম হয়নি, আর না আমি আপনার বিয়ে করাবো। সুতরাং আপনার অপছন্দ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর যেন কি বললেন, মেয়েদের সম্মান করেন আপনি? তার নমুনা তো মাত্রই দেখলাম। আপনার চেলাপেলারা আমাকে রাস্তায় ইফটিজিং করছে, আপনি প্রতিবাদ করার পরিবর্তে উল্টো এসেছেন আমাকে হুমকি ধামকি দিতে। কাপুরুষ যেন কোথাকার। প্রণয় রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। অবস্থা বেগতিক দেখে শেলী চৌধুরী এবার গুনগুনকেই জোর করে টেনে নিয়ে গেলেন। একটা খালি রিক্সা পেয়ে উঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। প্রণয় এবার আর কোনো বাধা দিল না। রিক্সা চলে যাওয়ার পর শেলী চৌধুরী প্রণয়ের কাছে গিয়ে বললেন, তুমি ওর কথায় কিছু। তিনি কথা শেষ করতে পারলেন না, তার আগেই সামনে এগিয়ে মাসুদের গালে চড় বসালো প্রণয়। গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে মাসুদ। প্রণয় যে কখনো ওর গায়ে হাত তুলতে পারে এটা সে কল্পনাতেও আনেনি। মাসুদ অবাক হয়ে বলল, তুই আমাকে মারলি? মেয়েদের ইফটিজিং করতে নিষেধ করেছিলাম না? আমি তো জাস্ট একটু মজা করছিলাম। এই ধরনের মজা আমার পছন্দ না। নেক্সট টাইম একই কাজ যদি আবার করিস তাহলে ভুলে যাব তুই আমার বন্ধু। মাসুদ আর কিছু বলার সুযোগ পেল না। প্রণয় রাগ করে হনহনিয়ে চলে গেল। বাকিরাও বেশ অবাক হয়েছে এরকম কাণ্ডে, এমনকি শেলী চৌধুরী নিজেও। মাসুদ প্রণয়ের জানের জিগার, কখনো দুজনের ঝগড়াও হতে দেখেনি কেউ। সেখানে আজ প্রণয় ওর গায়ে হাত তুলেছে। শেলী চৌধুরীর এখন সবচেয়ে বেশি ভয় হতে লাগলো গুনগুনের জন্য। মেয়েটা এতটা রাগ জেদ না দেখালেও পারত। গুনগুনের প্রেজেন্টেশন খারাপ হয়েছে। শুধু খারাপ নয়, খুব খারাপ। সকালের বিষয়টি সে মাথা থেকে বেরিয়ে করতে পারেনি, যার ফল পেতে হলো খারাপ প্রেজেন্টেশন দিয়ে। সবচেয়ে বেশি খারাপ লাগছে এটা ভেবে যে তার প্রিয় শিক্ষকের কোর্সের প্রেজেন্টেশন ছিল এটা। প্রণয়ের ওপর তার ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। মন খারাপ করে ক্যান্টিনে একা একাই বসেছিল গুনগুন। আমজাদ স্যারও এলেন তখন। গুনগুনকে দেখে পাশের চেয়ারে বসলেন। গুনগুন অপ্রস্তুত হয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দাঁড়াতে হবে না, বসো। গুনগুন কাচুমাচু হয়ে অপরাধীর মতন বসে রইল। স্যার জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? আজ তোমাকে ভীষণ ডিস্টার্ব লাগছিল। এনিথিং রং? তেমন কিছু না স্যার। আমজাদ স্যার গুনগুনের পারিবারিক অবস্থা সবটাই জানেন। কতটা মানসিক অশান্তি নিয়ে গুনগুন সেখানে থাকে সেটিও তিনি জানেন। দীর্ঘশ্বাস নিয়ে বললেন, ফোকাস হারিয়ে ফেললে হবে না গুনগুন। তোমার স্বপ্ন ভীষণ বড়, তবে অসাধ্য নয়। সেই স্বপ্নের খুব কাছাকাছি গিয়ে হার মেনে নিও না। যতই কষ্ট হোক না কেন, কনসেন্ট্রেশন হারানো যাবে না। স্বপ্নকে ছুতে তো হবে। গুনগুনের এখন কিছুটা নির্ভর লাগছে, মনটাও শান্ত লাগছে। এজন্যই আমজাদ স্যার ওর সবচেয়ে প্রিয় শিক্ষক। গুনগুন মৃদু হেসে বলল, জি স্যার, আমার দ্বারা আর এমন হবে না, ইনশাল্লাহ। গুড গার্ল, আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করুক, দোয়া করি সর্বদা। প্রণয় বাসায় শুয়ে আছে একা। বাসা বলতে একটা ফ্ল্যাট নিয়ে থাকে, 3টা রুম, প্রতিটা রুমে 2জন করে। বাকি 2টা রুমেও ওর বন্ধুরাই থাকে। বিলাসবহুল জীবন তার আছে, তবে সেই জীবন ওকে আকৃষ্ট করে না, বরং আরও ঝামেলা বাড়ায়। প্রণয়ের জীবন গুনগুনের চেয়েও করুণ। একটা সময় প্রণয় বাবা মায়ের ভীষণ আদরের সন্তানই ছিল। অল্প বয়সে মা বিধবা হয়, সে তার বাবাকে হারায়। বছর 2-1 যেতেই নানা মামারা জোর করে মাকে আবারও বিয়ে দেয়। তার নতুন বাবা বিশাল বড়লোক, অনেক টাকার মালিক, রাজপ্রাসাদের মতন বাড়ি। সেই রাজপ্রাসাদে অবশ্য প্রণয়ের জায়গা হয়নি। মায়ের বিয়ের পর সে নানার বাড়িতেই থাকতো। মাস শেষে 20,000 টাকা পাঠাতেন ওর খরচের জন্য। ইন্টারের পর নানা নানিও মারা যায়। তখন সে হয়ে যায় মামা মামির কাঁধে বোঝা। তবু তারা প্রণয়কে নিজেদের কাছে রাখতো, মাস শেষে আসা ওই 20,000 টাকার জন্য। প্রণয় মেধাবী ছাত্র ছিল, টিউশনি করেও টাকা আনতো। মাঝে মাঝে যেত নতুন বাবার বাড়িতে। বাবা অবশ্য কথা বলতেন না, সবসময় গম্ভীর হয়ে থাকতেন। প্রণয় এতটুকু বুঝতে পারতো যে তার নতুন বাবা তার এই বাসায় আসাটা পছন্দ করছে না। তাকে কিছু না বললেও তার মায়ের ওপর রাগ ঝাড়ে পড়ে। এটা বোঝার পর থেকে প্রণয় আর যায় না ওই বাড়িতে। মাঝে মাঝে মা নানার বাসায় এসে দেখা করে যেত।
প্রণয় ধীরে ধীরে এটাও বুঝতে পারে যে মামা মামি তাকে টাকার জন্যই ওপরে ওপরে যা একটু ভালোবাসা দেখায়। মামি বেশিরভাগ সময় খারাপ ব্যবহার করে। রাগ করে প্রণয় নানার বাড়ি থেকে বের হয়ে আলাদা থাকতে শুরু করে। 1.5 বছর পড়াশোনা চালিয়ে গেলেও অনার্স 3য় বর্ষে উঠে মাঝামাঝি সময় সে পড়াশোনা ছেড়ে দেয়। স্বপ্ন ছাড়া কখনো সামনে আগানো যায় না। প্রণয় ভেবে দেখল তার কোনো স্বপ্ন নেই, পিছুটান নেই। এই জীবনে ও পৃথিবীতে তার আসলেই কেউই নেই। পড়াশোনা করে সে কী করবে? তবে মাস শেষে এখনও তার অ্যাকাউন্টে 20,000 টাকা চলে আসে। মা পাঠায়, কখনো কখনো বাড়তি টাকাও পাঠায়। প্রণয় নিষেধ করে না, কোনো কাজকর্ম করে না। মায়ের পাঠানো টাকাতেই কোনো রকম জীবন চলে যায়। নানার বাড়ি ছেড়ে চলে আসার পরই প্রণয়ের নতুন নতুন অনেক বন্ধু বান্ধব হয়। ওদেরও কোনো স্বপ্ন নেই, ঘর নেই, ভবঘুরে হয়ে ঘুরে বেড়ায়। প্রণয়ের এতটা বিগড়ে যাওয়ার পেছনেও নতুন বন্ধুদেরও কিছুটা হাত আছে, যাদের সঙ্গে এখনও থাকে। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, অথবা সঙ্গদোষে লোহা ভাসে। প্রণয়ের সাথেও অনেকটাই এরকমই হয়েছে। প্রণয় শুয়ে শুয়ে আজকে সকালের কথা ভাবছিল। রাতে খায়নি এখনো। মাসুদকে মারার পর থেকে মনটা ভালো লাগছে না। এমনিতে মাসুদ যেমনই হোক না কেন, প্রণয়কে সে খুব ভালোবাসে। কখনো ওকে ছাড়া কিছু খাবে না, ওকে রেখে কোথাও যাবে না। মাসুদের অবশ্য বাবা মা আছে, গ্রামে থাকে। একদমই দরিদ্র ওরা। মাসুদ মাঝে মাঝে কিছু টাকা পাঠায়। ওর কাজকর্মের কোনো ঠিক নেই, তবে হালাল ইনকামের চেয়ে ওর হারাম ইনকামই বেশি বলা যায়। মাসুদ রুমে এসে চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়ল। প্রণয় আর চোখে তাকালো একবার, শোয়া থেকে উঠে বসে ডাকলো, মাসুদ। মাসুদ জবাব দিল না। প্রণয় আবারও ডাকলো, ওই মাসুদ। এবারও মাসুদ চুপ। প্রণয় উঠে এবার ওর নিতম্বে একটা লাথি দিয়ে বলল, এই শালা, ডাকতেছি যে শুনছিস না? মাসুদ উঠে বসলো। রাগ ও অভিমান মেশানো কণ্ঠে বলল, আমারে ডাকুস কেন? তুই যাইয়া তোর গুনগুনের কোলে উঠে বসে থাক। গুনগুন কে আবার? কে আবার? জানিস না মনে হয়? যার জন্য তুই আমার গায়ে আজ হাত তুলছিস, ওই শালীর নাম গুনগুন। গালাগালি করতেছিস কেন শুধু শুধু? আরে বাবা, খুব দেখি তোরা তোর জন্য। ওই শালা সত্যি কইরা বল, ওই মাইয়া ক্যাডা? কি লাগে তোর? ওই মেয়েকে আমি কেমনে বলবো? আজব তো, আমি তোর নামও জানতাম না। কিন্তু ওয়েট, তুই ওর নাম জানলি কিভাবে? শুধু নাম না, ওর পুরো ডিটেলস জানি এখন আমি। ওই মেয়ের জন্য আজ মায়ের খাইছি সবার সামনে। আর ওর পরিচয় বাইর করুন না? যতদূর এগিয়েছিস ওই পর্যন্ত স্টপ থাক, আর আগানোর কোনো দরকার নেই। আর তাছাড়া ভুল তো তোরই ছিল। আমি খালি মজা করছিলাম, খারাপ উদ্দেশ্য আসিল না আমার কোনো। ইফটিজিং কখনো মজার বিষয়বস্তু হতে পারে না মাসুদ। মজা অনেকভাবেই করা যায়। আমি এসব পছন্দ করি না, তুই ভালো করেই জানিস। তাও আমি প্রথমে তোর সাপোর্টে নিচ্ছিলাম। তাইলে পরে ওই মাইয়ার জন্য আমার মারলি কেন? তুই শুনিস নাই আমাকে কি বলছিল? আমি নাকি কাপুরুষ। ও, তোমার পুরুষত্ব প্রমাণ করতে তুমি আমারে সবার সামনে মারছো? যা, বাজে কথা বলিস না। বাজে কথা আবার কি? ওর কথা শুনে আমি মেজাজ ঠিক রাখতে পারিনি তখন। যাই হোক, সরি। ধুর শালা, তো সরি তুই তোর পেছনে ঢুকে বসে থাক। ওই মাইয়ারে আমি দেখা নিমু। হুদাই এলাকায় ক্যাচাল করিস না তো, আর ঝামেলা বাড়াইস না। আহা, কি দরদ! শালা, দোয়া করি যাতে ওই আইটেম বমি তোর কপালে চটে। সকাল দুপুর রাত 3 বেলা যখন 3টা করে থাপ্পড় আর লাথি খাবি, তখন বুঝবি আমার দুঃখ। প্রণয় হেসে বলে, তোর দোয়া কবুল হওয়ার চান্স কম, কারণ বিয়ে শাদির চক্করে আমি নাই। মাসুদও ঠোঁট বাঁকিয়ে হেসে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, জীবনের কলম তো আর তোমার হাতে না বন্ধু। আল্লাহ তার কপালে কি লেখা রাখছে তা তো কেউ কইতে পারবো না। রাতে শিশিরকে দিয়ে গুনগুনকে ডেকে পাঠিয়েছেন শেরি চৌধুরী। মেয়েকে উদ্দেশ্য করে তিনি বললেন, রুমে গিয়ে পড়তে বসো, যাও। শিশির চলে যাওয়ার পর তিনি গুনগুনকে বললেন, বসো। গুনগুন নিঃশব্দে বসলো। শেলি চৌধুরী কিছু সময় নীরব থেকে বললেন, তোমার যে এত রাগ দেখে বোঝা যায় না। গুনগুন মজা পেয়ে বলল, যেরকমটা আমার বয়স বুঝতে পারেননি। তবে তোমার একদম উচিত হয়নি ওদের সাথে ঝামেলায় জড়ানো। আমি তো ইচ্ছে করে ঝামেলা করিনি আন্টি, ওরা আগে আমাকে উল্টাপাল্টা কথা বলেছে। বিষয়টা আমি দেখে নিতাম, এতবার করে বলার পরও তুমি আমার কথা শুনলে না। শোনো গুনগুন, তুমি শিক্ষিত মেয়ে, পরিবার আছে, একটা রেপুটেশন নিয়ে চলো তোমরা।
ওদের না আছে শিক্ষা, না আছে কোনো পরিবার। দিন শেষে ইমেজ নষ্ট হলে তোমাদেরই হবে, ওদের কিছুই হবে না। অ্যান্ড ইউ নো, দিন শেষে দোষ সবসময় মেয়েদেরই হয়। তাই বলে তো অন্যায় হচ্ছে দেখে আমি চুপ করে থাকতে পারি না, তাই না? যেই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেই প্রতিবাদ না করাই ভালো। গুনগুন চুপ করে আছে। সে জানে শেলী চৌধুরী যা বলছে তার ভালোর জন্যই বলছে, ভালো চাই বলেই বারবার ঝামেলায় জড়াতে নিষেধ করছে। নয়তো কার এত দায় নিজের খেয়ে অন্যের মেয়ের জন্য এত চিন্তা করার? এসব ভেবেই গুনগুন আর শেলী চৌধুরীর সাথে তর্কে গেল না। তোমাকে শুধু এসব কথা বলার জন্যই ডাকিনি, আরেকটা কথা বলার আছে, বললেন শেলী চৌধুরী। গুনগুন বলল, হ্যাঁ বলুন আন্টি। শিশিরকে প্রাইভেট পড়াতে পারবে? যদি তোমার সময় হয় আর কি। গুনগুন এমনিও বেশ কয়েকটা টিউশনি করায়, নতুন আর একটা পেলে তো মন্দ হয় না, তার মধ্যে আবার বাড়িতেই। গুনগুন রাজি হয়ে গেল। শেলী চৌধুরীও খুশি হলেন, বললেন, চা খাবে তো? না আন্টি। কেন, গতকাল রাতে ঘুম হয়নি? হয়েছিল, কিন্তু কম, অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি। তিনি হেসে ফেললেন, বললেন, ঠিক আছে বসো, শরবত বা জুস বানিয়ে আনি, এসবে তো সমস্যা নেই। গুনগুনও এবার হেসে বলল, না। সকালে ঘুম থেকে উঠে গুনগুন নামাজ পড়ে নাস্তা বানালো। যেদিন সময় থাকে সেদিন গুনগুনই শিহাবকে স্কুলে দিয়ে আসে। আজ গুনগুনের ক্লাস, এক্সাম কোনোটাই নেই, তাই শিহাবকে খাইয়ে দিয়ে ও স্কুলে নিয়ে গিয়েছিল। বাড়িতে ফিরে আসার সময় দেখতে পেল চায়ের টং দোকানে প্রণয় ও ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে। গুনগুন চোখ মুখ কুঁচকে ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। প্রণয় বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন। সে রাস্তার দিকে পিঠ করে বসেছে বলে গুনগুনকে দেখেনি। সিগারেট খেতে খেতে আড্ডা দিচ্ছিল। সিগারেটে শেষ টান দিয়ে বলল, শালার এই বেনশন ছাড়া অন্য সিগারেট মজা লাগে না, খেয়ে মজা পেলাম না। এরপর আর পেছনে না তাকিয়ে জ্বলন্ত সিগারেটটি পেছনে ছুঁড়ে মারল। ঠিক তখনই ওকে ক্রস করছিল গুনগুন, যার দরুন সিগারেটটা গিয়ে পড়লো ওর পায়ে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লো গুনগুন, রাগে টকবক করে ফুটতে লাগলো। তার ধারণা প্রণয় কাজটা ইচ্ছে করেই করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। মাসুদ সহ অন্য বন্ধুরা ফ্যাকাশে মুখে একবার গুনগুনকে দেখছে, আর একবার দেখছে প্রণয়কে। প্রণয় অধিক দৃষ্টি লক্ষ্য করে বলল, কি? এরপর পেছনে তাকাতেই গুনগুনকে দেখে চমকে গেল। এই মেয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন? পরক্ষণেই আবার পুরো বিষয়টা মাথায় এলো, যখন দেখলো গুনগুনের পায়ের কাছে ওর খাওয়া সিগারেট পড়ে আছে, এখনো ধোয়া উঠছে সিগারেট থেকে। প্রণয় উঠে দাঁড়ালো। গুনগুন আর কোনো কালক্ষেপণ করলো না, কোনো প্রশ্নের উত্তরও চাইল না, সোজা সামনে এসে প্রণয়ের বাম গালে থাপ্পড় বসিয়ে দিল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।